করার পর আপনার কাছে মনে হবে ইউ আর ডুইং অফলাইন ক্লাস। আমি না বলি, এগুলো আপনার ক্লাস পরে নিজেই বুঝতে পারবেন। তবে এই জায়গায় আপনাদের কোঅপারেশন লাগবে। আমি একা ফোর্স করে, আমি একা এফোর্ট দিয়ে আসলে এটাকে খুব বেশি ফ্রুটফুল মেক করতে পারবো না। সেক্ষেত্রে আপনাদের কোঅপারেশন প্রয়োজন। পুরো ক্লাস জুড়ে আমি আপনাদের মাইক মিউট হিসেবে রাখ, কিন্তু আমি প্রত্যেকটা লেসন পরে আপনাদেরকে আমি টেক্সট ভয়েসের মাধ্যমে বলবো যে আপনার কোথাও যদি মনে হয় প্রবলেম রয়ে গেছে, টেক্সট দিয়ে আমাকে জানান। ওই সময় আপনার কোঅপারেশন লাগবে। আসলে যদি আপনি কোনো জায়গায় না বুঝেন, আসলে যদি আপনার কোথাও প্রবলেম থেকে থাকে ওই লেসনের মধ্যে, আপনি আমাকে ইনফর্ম করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমি বুঝবো না যে আপনি বুঝছেন কিনা। তো আমি যখন কোনো কিছু প্রশ্ন করব, আমরা যেন প্রত্যেকেই রেসপন্সটা করি, ঠিক আছে? আমি যখন লেখা দিব কোনো কিছু, প্রত্যেকেই লেখা ট্রাই করবেন। আমরা যে অ্যাক্টিভিটি দিব আপনাকে, আপনার উচিত ওই অ্যাক্টিভিটি আপনি স্বয়ংসম্পূর্ণভাবে কার্যক্রম করা, ওই অ্যাক্টিভিটি আপনি নিজ থেকে ট্রাই করা। তো এই জায়গায় আমি সবার কোঅপারেশন চাই। সবাই প্লিজ বি কোঅপারেটিভ, বি ফ্রেন্ডলি। ইউ ক্যান আস্ক মি কোয়েশ্চেনস, ইউ ক্যান গিভ দ্য আনসার্স, এন্ড ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন প্লিজ ডু শেয়ার উইথ আস। ঠিক আছে? আচ্ছা, এবং অনেকেই আমাদের এখানে অনেক ভাই বোনের হয়তো বাই টাইমে ক্লাস থাকে, ওনারা ক্লাসে আছেন, ওনাদের অন্যান্য ক্লাস থাকতে পারে। সো যে কারণে ওনারা হয়তো এখন নাই, বাট পরে হয়তো ওনারা ক্লাস নিয়ে কাজ করবেন। অলরাইট, সো আমরা স্টার্ট করি। বিফোর স্টার্টিং আমি কিছু কোয়েশ্চেন করি। এই কোয়েশ্চেনের মধ্যে প্রথম প্রশ্ন হবে, প্লিজ আপনারা কিভাবে আমাদের কোর্স সম্বন্ধে জানলেন, একটু যদি ইনফর্ম করতেন, একটু টেক্সটের মাধ্যমে যদি বলতেন যে আপনারা কিভাবে জানলেন যে আমরা রাইটিং কোর্স অনলাইনে রান করতেছি, প্লিজ। টেক্সটের ওখানে একটা অপশন আছে, ওই যে আপনার হাত তোলার অপশন যে আছে, তার ঠিক দেখেন ডান পাশে তিনটা বটমের একটা ইয়ে দেওয়া আছে, যারা মোবাইলে আছে ওইখানে গেলে দেখবেন লেখা আছে ইন কল মেসেজ, লেখা আছে ইন কল মেসেজ। খেয়াল করছেন? ওইখানে গেলে টেক্সট লেখা যায় ইন কল মেসেজ। কল কাটার যে অপশন, তার পাশে তিনটা ফুটা দেওয়া এরকম একটা অপশন আছে, ওইখানে গিয়ে ইন কল মেসেজে লিখতে পারেন যে আপনি কিভাবে আমাদের সম্পর্কে জানবেন। ফ্রেন্ডের মাধ্যমে জানছেন, হুসনা ম্যাম। ওকে, বাকিরা টু শেয়ার উইথ আস। স্যার আপনার ফেসবুক পোস্ট থেকে জানতে পারছি কোর্স সম্পর্কে। আচ্ছা, মাশাআল্লাহ। স্যার আপনার হেক্সাস রিডিং রাইটিং কেয়ার করছিলাম, ওটা কিয়া কোর্স সম্বন্ধে কিভাবে জানলেন যে আমরা কোর্স করতেছি অনলাইনে? ফেসবুক থেকে তাবাসসুম ম্যাম। বাকিরা? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তার মানে মোটামুটি সবাই আগে থেকে ইনফর্ম ছিলেন, শুধুমাত্র একজনের ফ্রেন্ড বলছেন, যার কারণে উনি পরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস। আচ্ছা, এখন এবং এখানে প্রত্যেকে আমার বিশ্বাস এক্সাম রেজিস্ট্রেশন করা। আচ্ছা, তো আসেন আমরা রাইটিং এর বিষয়গুলো নিয়ে কথাবার্তা শুরু করব। আমাদের ক্লাস থাকবে এরকম যে আমরা প্রত্যেক দিন কিছু না কিছু শেখার ট্রাই করব, এবং আমরা ওইখানে আপনার যে ধরনের স্ট্রাগল থাকতে পারে ওগুলো একটা নোট আমাদের কাছে আছে অলরেডি, ওই বিষয়গুলো আমরা হাইলাইট করে দিয়ে দেই। পুরো কোর্স জুড়ে আসলেই প্রত্যেকটা কথাই আপনার জন্য বেনিফিশিয়াল হবে, এবং প্রত্যেকটা কথা আপনার উচিত নোটস করা। আমাদের সবাই খুবই অ্যাক্টিভ থাকা উচিত, প্রত্যেকটা কথা শোনা উচিত, নোটস নেওয়া উচিত। শুয়ে শুয়ে যেন আমরা ক্লাস না করি, আমরা যেন বসে বসে অ্যাটলিস্ট নোট করে করে ক্লাসগুলো করি। ঠিক আছে? তো আমার ক্লাসটা কিভাবে রান হবে, আমি শেয়ার করে, স্ক্রিন শেয়ার করে আমার প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, এবং ওইখান থেকে আমরা কথা বলা শুরু করবো। তো আমি স্ক্রিন শেয়ার করতেছি, এবং সবাই খুব ক্লিয়ারলি স্ক্রিন দেখতে পারবেন আমার বিশ্বাস। শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে। আমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি সম্ভবত, খুব সম্ভবত, রাইট? ওকে, তো আসেন আমরা আইএলটিএস রাইটিং স্টার্ট করি। রাইটিং এর আজকের ক্লাস প্ল্যান থাকবে সিক্রেট কিছু জিনিস এবং ইজি ওয়ে টু রাইট ইন্ট্রোডাকশন। রাইটিং এর কিছু সিক্রেট বিষয়গুলো আছে যেগুলোর কারণে হয়তো স্কোর ইমপ্রুভ করা যায়, এই বিষয়গুলো আমরা কথা বলবো। প্লাস কিভাবে সহজে আমরা রাইটিং টাস্ক 1 এর ইন্ট্রোডাকশন লিখতে পারি সেই বিষয়ে আমরা কথা বলবো। এছাড়া কিছু বেসিক কনফিউশন আছে, ওগুলো আমরা ভেঙে দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো আমরা ক্লাস স্টার্ট করতেছি, সামনের দিকে আগায় যাচ্ছি, আমরা সবাই যেন নোটস করে থাকি।
এই বিষয়গুলো আপনারা সবাই জানেন, স্টিল এগুলো বলতেছি কারণ হচ্ছে ইটস ওয়ার্ম আপ, যাতে আপনারা অ্যাক্টিভ হতে পারেন আস্তে আস্তে। রাইটিং এর মোট টাস্ক থাকে দুইটা, টাস্ক 1 এবং টাস্ক 2। টাস্ক 1 এবং টাস্ক 2 দুইটা মিলে আপনার লেখার জন্য সময় থাকে মাত্র 60 মিনিট। ওই 60 মিনিটের মধ্যে আপনাকে টাস্ক 1 লিখতে হবে, পাশাপাশি টাস্ক 2 লিখতে হবে। টাস্ক 1 এবং টাস্ক 2 দুইটাই আপনাকে 60 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। টাস্ক 1 লেখার জন্য বলা হয় যে আপনার উচিত এই 60 মিনিটের মধ্য থেকে 20 মিনিট স্পেন্ড করা। অপর পাশে বাকি যে 40 মিনিট থাকে অবশিষ্ট, সেই 40 মিনিট আপনার টাস্ক 2 স্পেন্ড করার জন্য বলা হয়। আচ্ছা, টাস্ক 1 এ ওই 20 মিনিটের মধ্যে আপনাকে লিখতে হয় সর্বনিম্ন মিনিমাম 150টা ওয়ার্ড, এবং এই 150টা ওয়ার্ড হচ্ছে আপনি ওই চিত্র দেখে দেখে কিছু রিপোর্ট গুলাকে তুলতেছেন। রাইটিং টাস্ক 1 এর সহজ একটা নাম হচ্ছে রিপোর্ট। আর রিপোর্টে আপনার কাজ হচ্ছে ওই রিপোর্টের সংখ্যাগুলা, পরিসংখ্যানগুলা, অ্যামাউন্ট গুলা উল্লেখ করে নিয়ে আসা, যেটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্স। এবং রাইটিং টাস্ক 1 এ কোয়েশ্চন টাইপস আছে মোট 7টা। আমরা প্রত্যেকটা কোয়েশ্চন টাইপ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এবং রাইটিং টাস্ক 1 এ ইন্ডিভিজুয়াল মার্ক আছে ব্যান্ড 9। আই মিন আপনি যদি ফুল একটা রাইটিং লিখেন, আপনার ওখানে ব্যান্ড 9 থেকে কাউন্ট করা হবে। অপর পাশে রাইটিং টাস্ক 2 তে আপনাকে 40 মিনিটের মধ্যে লিখতে হচ্ছে মিনিমাম 250 ওয়ার্ড। তার নিচে লেখা যাবে না, তার উপরে লেখা যাবে, ইটস ফাইন। এবং রাইটিং টাস্ক 2 তে আপনাকে লিখতে হয় এসে, আই মিন রচনা লিখতে হয়। এবং ওই এসে হচ্ছে টপিক নিয়ে কাজ করা, এবং এই টপিকগুলো কখনো কোনো কান্ট্রি ওয়াইজ হবে না, এটা হবে গ্লোবাল টপিক। আই মিন যেই টপিক নিয়ে পুরো বিশ্বের সবার ধারণা আছে। রাইটিং টাস্ক 1 বা 2 এর কোয়েশ্চন গুলা এমন ভাবে তৈরি করা হয়, যেমন ধরুন আপনাদের কাছে মনে হইতে পারে মেবি কোয়েশ্চন গতকালকে মেক করে আজকে দিয়ে দিয়েছে, এরকম না। এই কোয়েশ্চন গুলো 2-3 বছর আগে মেক করা হয়েছে, 2-3 বছর আগে মেক করা হয়েছে, মেক করে কেমব্রিজের কাছে পৌঁছানো হয়েছে, এবং ওনারা ওদের ইচ্ছা মতো যে কোনো দেশে এগুলাকে সাপ্লাই করে। তো এর মানে হচ্ছে কি, যিনি প্রশ্ন মেক করতেছেন উনি অলরেডি জানেন না যে এই প্রশ্ন কোন দেশে কোথায় নেওয়া হবে। সে কারণে উনি এমন কোয়েশ্চন নিয়ে আসেন যেই কোয়েশ্চন যে কোন দেশে গেলে যে কোনো স্টুডেন্টস এই কোয়েশ্চন সম্বন্ধে জানে বা তার ধারণা আছে। দ্যাট মিনস রাইটিং টাস্ক 2 টপিক গুলো থাকবে গ্লোবাল টপিক। আমি যদি আবার বলি, রাইটিং টাস্ক 2 এর কোয়েশ্চন থাকবে গ্লোবাল টপিক, আই মিন বিশ্বব্যাপী সবাই জানে এরকম কথাবার্তা নিয়ে রাইটিং টাস্ক 2 তে কোয়েশ্চনটা আসবে আমাদের। আচ্ছা, এবং রাইটিং টাস্ক 2 তে কোয়েশ্চন টাইপ আছে মোট 4টা ডিফারেন্ট টাইপস আছে রাইটিং টাস্ক 2 তে। কিছু কিছু এক্সপার্টের মতে মাত্র 3টা ক্যাটাগরি ভাগ করা হয়। কিছু কিছু এক্সপার্ট বলেন 4টা, আবার কিছু কিছু এক্সপার্ট বলে থাকেন 5টা। বাট টু বি অনেস্ট, মেইনলি 4টাকেই কেউ 3টা করে ফেলে, আবার কেউ 5টা করে ফেলে। আচ্ছা, এবং রাইটিং টাস্ক 1 এ খেয়াল করে দেখেন আপনার স্কোর ব্যান্ড 9 লেখা, কিন্তু টাস্ক 2 তে আপনার স্কোর ব্যান্ড 9 এর পাশাপাশি এটা 2 দিয়ে গুণ করা হয়। তার মানে আপনার স্কোর বেশি ফোকাস দিচ্ছে রাইটিং টাস্ক 2 তে। আপনি যদি রাইটিং টাস্ক 1 এ 6 পয়েন্ট পান, রাইটিং টাস্ক 1 এ ব্যান্ড 6 পান, আপনি যদি খেয়াল করেন, ধরলাম টাস্ক 1 এ আপনি 6 পাইছেন, এবং টাস্ক 2 তে যদি আপনি 6.5 পান, তাহলে কিন্তু আপনার ওভারঅল স্কোর হয়ে যাবে, বলেন তো কত? 6.5। কিন্তু ঠিক যদি আমরা উল্টায় ফেলি, যে আপনার রাইটিং টাস্ক 1 এ পাইছেন 6.5 আর 2 এ পাইছেন 6, এখন কিন্তু আপনার স্কোর চলে আসবে 6 পয়েন্ট। তার মানে আপনার স্কোরে একটা বড় অংশ ডিপেন্ড করে রাইটিং টাস্ক 2 এর স্কোরিং এর উপর। সেক্ষেত্রে এই কোয়েশ্চনটা, এটা লেখাও সহজ, কারণ এখানে আপনার মনের মতো লিখতে হয়, সে কারণে আপনাকে বেশি স্ট্রাগল করতে হয় না। শুধুমাত্র কিছু বেসিক জিনিস জানলে আপনার রাইটিং টাস্কটা সহজ হয়ে যায়। আচ্ছা, তো এই বিষয়গুলো আমরা ইন ডেপথ কথা বলবো যখন রাইটিং লিখবো, নো ওয়ারিজ। আমরা যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, আমরা রাইটিং যখন লিখবো তখন আমরা এই বিষয়ে কথা বলার ট্রাই করবো। আচ্ছা, এখন আসেন রাইটিং টাস্ক 1 আমাদের এখনকার ফোকাস, এবং রাইটিং টাস্ক 1 এ কিভাবে কি হয় সেই বিষয়গুলো আমরা কথা বলবো। রাইটিং টাস্ক 1 এ মোট কোয়েশ্চন টাইপস আছে আমরা বলছি 7টা, এবং এই 7টা কোয়েশ্চন টাইপস এর নাম যদি আমি পার্টিকুলারলি ভেঙে ভেঙে বলি,
প্রথমে ধরেন একটা কোয়েশ্চেন থাকবে যেগুলো লাইন লাইন দেওয়া থাকবে, লম্বা লম্বা লাইন টানা থাকবে। এগুলো আপনারা সবাই চিনেন বা জানেন এই বিষয়গুলো। লম্বা লম্বা লাইন দেওয়া বা টানা টানা লাইন দেওয়া সেগুলোকে বলা হয় লাইন চার্ট। যেই চার্ট গুলোতে বারের মতো দেওয়া থাকবে, স্বর্ণের বারের মতো টুকরা টুকরা করে দেওয়া থাকবে, সেগুলোকে বলা হয় বার চার্ট। যেই চার্টটা টেবিল আকারে সাজানো হবে, যেই চার্টে টেবিল আঁকানোর পরে কিছু ইনফরমেশন দেওয়া হবে, তাকে বলা হয় টেবিল চার্ট। আর যেই চার্টটা গোল পাই, পিৎজার মতো গোল করে আঁকানো, সেটাকে বলা হয় পাই চার্ট। কথা বুঝতে পারছেন? তাহলে লাইন, বার, টেবিল, পাই। লাইন, বার, টেবিল, পাই। আরেকটা আছে ডায়াগ্রাম। ডায়াগ্রাম হচ্ছে কোনো এক কিছু বানানোর প্রক্রিয়া বা কোনো কিছু কাজ করার প্রক্রিয়া। ধরেন কিভাবে মোবাইল ফোন বানানো হয়, কিভাবে ল্যাপটপ তৈরি করা হয়, কিভাবে কলম তৈরি করা হয়, কিভাবে মাউস তৈরি করা হয়। এই যে তৈরি করার যে প্রসেস, প্রক্রিয়া, সেটা হচ্ছে ডায়াগ্রাম। আর পরেরটা হচ্ছে ম্যাপস। ম্যাপস মানে হচ্ছে নির্দিষ্ট লোকেশনের আগে কিরকম ছিল এবং এখন কিরকম আছে, ওই যে পরিবর্তন গুলা হয়, সেইগুলাকে ফুটায় তোলাই হচ্ছে ম্যাপস এর কাজ। One more আচ্ছা, side আরেকটা কোয়েশ্চেন you. টাইপ আছে, সেটা হচ্ছে কম্বাইন চার্ট। কম্বাইন চার্টে কিন্তু ম্যাপ বা ডায়াগ্রামের কোনো কাজ নাই। এটা হচ্ছে ওই যে চারটা ভিন্ন চার্টস আছে না, ওই চারটা ভিন্ন চার্টস একসাথে মিলিত হয়ে আসলে তার নাম হয়ে যায় কম্বাইন চার্ট। ফর এক্সাম্পল, আপনার পরীক্ষায় আসছে লাইন এবং বার, দুইটা ভিন্ন চার্ট মিশ্রণ হয়ে চলে আসছে, তার নাম হয়ে যাবে কম্বাইন চার্ট। আপনার পরীক্ষায় আসছে পাই এবং লাইন, কম্বাইন চার্ট। আপনার পরীক্ষায় আসছে টেবিল এবং লাইন, কম্বাইন চার্ট। তার মানে এই চারটা চার্ট থেকে যে কোনো কয়েকটা চার্ট বা দুইটা চার্ট একসাথে চলে আসলে তার নাম হয়ে যাবে কম্বাইন চার্ট। ঠিক আছে? তাহলে আমরা এখানে পাইলাম 6টা, আর মিলিত হইলে হয়ে যাবে আরেকটা 7টা হয়ে যাবে। ঠিক আছে? এখন আসেন, এই যে রাইটিং টাস্কটি ওরা বলছে আপনাকে লেখার জন্য সময় 20 মিনিট ব্যয় করা উচিত। এটা কিন্তু ফিক্স না, এটা হচ্ছে আপনার উপর নির্ভরশীল। আপনি চাইলে এটাকে 30 মিনিটও করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে 20 মিনিটের মধ্যে লিখে ফেলা। কারণ এই রাইটিং টাস্ক 1 এর কাজ হচ্ছে সামারাইজ করা, ডিটেইলসে বলা কিন্তু কাজ না। এটা হচ্ছে সামারাইজ করে ফেলা মেইন তথ্যগুলোকে থেকে, ইনফরমেশন যেগুলা বেশি ইম্পর্টেন্ট, হাইলাইটেড, ওগুলোকে নিয়ে আসার কাজই হচ্ছে রাইটিং টাস্ক 1। আচ্ছা, এক্ষেত্রে টাইম ডিস্ট্রিবিউশন আমরা কিভাবে করে থাকি, কিভাবে আমরা টাইম ডিস্ট্রিবিউশন করার জন্য বলে থাকি। অনেকে এগুলা মেনটেন করতে পারে না, অনেকে আবার এগুলাকে যখন স্ট্রিক্টলি মেনটেন করার ট্রাই করে, তখন তারা আরো ভালো এবং কম সহজ সময়ের মধ্যে লিখতে পারে। আচ্ছা, তো আমরা শেয়ার করি টাইমিং গুলা। টাইম হচ্ছে আমরা আন্ডারস্ট্যান্ড দ্য টাস্ক 2 মিনিটস। প্রশ্ন বোঝার জন্য আমরা সময় দেব 2 মিনিট। এখন অনেকে মাথায় আসতে পারে, স্যার প্রশ্ন বোঝার জন্য সময় কেন দিব? আচ্ছা, এখন ধরেন পরীক্ষায় আসছে আপনার কোয়েশ্চনটা যে ফ্লাড নিয়ে কথাবার্তা বলি আমরা, ফর এক্সাম্পল ধরেন ফ্লাড নিয়ে। এখন আপনি বাই চান্স কুইকলি পড়তে গিয়ে দেখছেন এফ এল লেখাটা পড়েন নাই, লেখা আছে এফ ডাবল ও ডি, ফুড হয়ে গেল। তাইলে আপনার খেয়াল করে দেখেন, ফ্লাড নিয়ে রাইটিং এ আসছে, আপনি লিখে আসছেন ফুড। তার মানে আপনি কোয়েশ্চেন বোঝেন নাই, টাস্কের বাইরে লিখতেছেন। আপনার স্কোর যতই ভালোভাবে লিখেন 5.5 এর উপরে আপনি পাবেন না, কারণ আপনার টাস্ক অ্যাচিভমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। ঠিক আছে? তার মানে কোয়েশ্চেনটা বোঝা এবং ওই অনুযায়ী লেখা হচ্ছে বড় একটা সেক্টর বা ফ্যাক্টর। সেক্ষেত্রে আমরা প্রশ্ন পাওয়ার পরে খুব বেশি তাড়াহুড়া করবো না, হ্যাঁ আমার হাতে সময় নাই, 20 মিনিট লিখতে হবে, 150 ওয়ার্ড, এই কোন ধরনের প্রশ্ন আসলো, এই ধরনের যেটা ফোবিয়া আছে, এখান থেকে বের হয়ে আসতে হবে। বরঞ্চ আপনার উচিত আপনি খেয়াল করে দেখা যে আমার প্রশ্নে কি বলতেছে, ডিমান্ড করতেছে কি, আমি কি লিখবো, এই কথাগুলা, এই বিষয়গুলো আপনি রিয়েলাইজ করেন, এন্ড দেন আপনি লেখা শুরু করতে পারেন। এবং এখানে আরেকটা বিষয় আছে, লেখা শুধু শুরু করলেই হবে না। অনেকেই ভাবেন যে লিখলেই মনে হয় 150 ওয়ার্ড হয়ে যায় বা লিখলেই মনে হয় ভালো স্কোর চলে আসে। না, আপনার রাইটিংটা অর্গানাইজ হইতে হবে, আপনার রাইটিংটা স্মুথ হইতে হবে, তাইলেই আপনার লেখার স্কোরটা বাড়ে। সে কারণে আমরা বলে থাকি, আপনি যখন মেইন রাইটিং লিখতেছেন, আপনি স্টার্ট করার আগে একটু প্ল্যান করেন যে আপনি কি কি লেখা ট্রাই করবেন, আপনি কোন কোন সেন্টেন্স লেখার জন্য আপনি রেডি আছেন, আপনি কি কি লিঙ্কার্স গুলোকে অ্যাড করতে পারেন। যেমন ধরেন, আমি খেয়াল করতে পারতেছি এখানে সবগুলো সেন্টেন্স আমাকে লিখতে হচ্ছে হাইয়েস্ট নিয়ে। এক্ষেত্রে আমি যদি এখন সেম সেন্টেন্স স্ট্রাকচার বারবার ব্যবহার করি, তাহলে আমার এই লেখার কোনো সার্থকতা নাই। এক্ষেত্রে আমরা যেন ভিন্ন ভিন্ন সেন্টেন্স গুলোকে আগে থেকে রেডি করে রাখি, যে আমি প্রথমে বলবো এই সেন্টেন্স, পরে বলবো এই সেন্টেন্স, এরপরে এই ধরনের সেন্টেন্স।
ওই যে আপনি আগে থেকে প্রিপেয়ার্ড, আগে থেকে প্ল্যান্ড করা আপনার, তখন কিন্তু আপনার রাইটিং স্মুথ থাকে এবং কনফিডেন্সটা ভালো থাকে। সে কারণে আমরা রাইটিং লেখার আগে আমরা ট্রাই করব কোয়েশ্চেন থেকে কি কি লেখবো এই বিষয়গুলোর জন্য প্ল্যান করব। প্রথম 5 মিনিট, প্রশ্ন বোঝার পরে 5 মিনিট সময় নিয়ে আমরা ট্রাই করব রাইটিংটা কি কি লেখবো এই বিষয়গুলো নোটস করার জন্য। এখন এটা কেন বললাম স্যার, একটা এক্সাম্পল দেই। দুইজন ব্যক্তি গাছ কাটতে গেছেন, দুইজন ব্যক্তি কাঠুরি আর কি, ওনারা গাছ কাটতে গেছেন জঙ্গলের মধ্যে। সময় দেওয়া হয়েছে ওদেরকে মাত্র ধরেন 30 মিনিট, যে 30 মিনিটের মধ্যে আপনারা গাছ কাটবেন। এখন দুইজনের মধ্যে একজন দৌড়ে গাছের কাছে গেছেন, আরেকজন দৌড়ে গেছেন যেই জায়গাকে দাঁতকে ধার করানো হয় বা কুড়ালকে ধার করানো হয়। যাওয়ার পরে ওই যিনি গাছ কাটার জন্য গেছেন আগে, উনি শুধু কূপ দিচ্ছেন এবং গাছ কাটতেছে ভালো। আর যিনি ওইখানে ছিলেন ধারানো, যিনি গিয়ে কুড়ালকে শার্প করতেছেন, উনি কি করতেছেন প্রায় 10 থেকে 15 মিনিট শুধু শার্পই করছেন। এত পরিমাণ শার্প করছেন যে এত ধার হয়েছে, আনবিলিভেবল, টাচ করা যাচ্ছে না এটাকে। উনি কি করছেন, ধার হয়ে গেছে, আসার পরে কয়েকটা কোপ মারছেন, গাছ কেটে গেছে। তো চালাকি হচ্ছে এইটাই, যে ব্যক্তি সেন্টেন্স জানে, সেন্টেন্সকে আয়ত্ত করে ফেলছে, তার কিন্তু সেন্টেন্স লিখতে ঝামেলা নাই, তার ঝামেলা হচ্ছে গুছাইতে। তো আপনি যদি পার সেন্টেন্স লেখার পরে একবার চিন্তা করেন যে আমি এইভাবে গুছাই, এইভাবে গুছাই, তাহলে তো আপনার সময় নষ্ট হয়ে যাবে। সে কারণে আমরা বলে থাকি আগে আগে ব্রেনস্টর্মিং করেন, যাতে আপনার সময়গুলো নষ্ট না হয়। আচ্ছা, এন্ড দেন আসেন মেইন রাইটিং। মেইন রাইটিং আপনাকে লিখতে হচ্ছে, আমি যদি টু বি অনেস্ট বলি, আপনার মাত্র 7 থেকে 8টা সেন্টেন্স লিখলে আপনার মেইন রাইটিং শেষ হয়ে যায়। এবং 7 থেকে, সহজ হিসাব, একটা সেন্টেন্স লিখতে একটা মানুষের সময়, যদি সে সেন্টেন্স পারে, তার লাগবে মাত্র 1 মিনিট। তাকে 7 থেকে 8টা সেন্টেন্স লিখতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট। ধরলাম সে ভাঙা ভাঙা হাতে লিখছে, আর একটু বেশি সময় লাগে 10 মিনিট, আরো বেশি সময় লাগে 12 মিনিট। ঠিক আছে? আচ্ছা, এগুলো আয়ত্ত চলে আসবে, না ওরিজ। আমরা প্রেশার দেব, এফোর্ট আপনারা দিবেন, ইনশাআল্লাহ সহজে চলে আসবে হাতে। প্রুফ রিডিং, এই জিনিসটা আমরা ক্লাসে বলে থাকি যে ভাই বা বোন, এই জিনিসটা আপনার স্কোর 0.5 বাড়ায় দেয়। একজন ব্যক্তি যখন রাইটিং লিখে তখন তার অনেকগুলো জিনিস মাথায় ঘুরে, যার কারণে সে বেসিক অনেকগুলো ভুল করে থাকে। যেমন ধরেন এস লাগাইতে ভুলে যান, ফুল স্টপ দিতে ভুলে যান, কমা দিতে ভুলে যান, অথবা কমা ও কারণে দিয়ে দিচ্ছেন, অথবা ওনার স্পেলিং মিস্টেক হয়ে যায়। যদি উনি রাইটিং লেখার পরে একটু সময় নিয়ে 1 মিনিট এই লেখাটা আবার পড়েন, রিচেক করেন, তাহলে উনি নিজের নিজের ভুল ধরতে পারেন। সে কারণে উচিত রাইটিং লেখার পরে 1 মিনিট সময় দিয়ে, প্রয়োজনে রাইটিং টাস্ক থেকে ধার নিয়ে এসে 1 মিনিট সময় দিয়ে আপনার রাইটিং পেপার চেক করা উচিত। এতে আপনার স্কোর 0.5 বেশি আসার সম্ভাবনা আছে। এরকম হয় না যে আপনি ক্লাসে লিখে জমা দিচ্ছেন, জমা দেওয়ার পরে স্যার ম্যাম আপনার ভুল ধরে দিচ্ছেন, এখন আপনি দেখে বলেন যে এই ভুলগুলো তো আমি বুঝতে পারতাম, হ্যাঁ এই ভুল কেন করলাম। এর কারণ হচ্ছে আপনি ওই সময় প্রুফ রিডিং করেন নাই। সে কারণে সবার কাছে পরামর্শ, প্লিজ রাইটিং লেখার পরে আপনার উচিত একবার প্রুফ রিডিং করা, যে আপনার এই জায়গায় কোনো ভুল হচ্ছে কিনা, বেসিক জানা কোনো ভুল হচ্ছে কিনা। এই যে আমরা কথাবার্তা বললাম, আমরা পুরো একটা পেজ কথাবার্তা বললাম, কারো কি এই জায়গায় কোনো ধরনের প্রশ্ন আছে যে স্যার এই বিষয়টা আসলে কি, আমার আসলে ঝামেলা হচ্ছে? এরকম প্রশ্ন থাকলে আস্ক করতে পারেন। 6 নাম্বার কি ম্যাম? আচ্ছা, আপনি স্কোর বলছেন 6 ছিল। নো স্যার, থ্যাংক ইউ পারভিন ম্যাম। বাকিরা কি অবস্থা? তাবাসসুম ম্যাম, টাইম স্যার কি আসছে? বাকি কোনো প্রশ্ন আছে? না থাকলে নো বলতে পারেন, থাকলে ইয়েস বলতে পারেন। এখন আপনি না নো বললে তো আমি বুঝবো না আমি যাবো কিনা সামনে। প্রশ্ন নাই। থ্যাংক ইউ মাসুম স্যার, তাবাসসুম ম্যাম বুঝছেন, বুঝলাম ম্যাম, ঠিক আছে। আমরা ইন্টারেক্টিভ থাকি। ডোন্ট, যখন লেখাপড়া করতেছেন এত স্ট্রেস নিয়েন না। স্ট্রেস দিলে আপনি মনে হয় স্যার কি দেখো কিছু বুঝি না, এই যে একটা সমস্যা হয়ে যাবে। এনজয় দ্য ক্লাস, এনজয় দ্য মোমেন্ট। হ্যাঁ, সেন্টেন্স স্ট্রাকচার ঠিক করা যাবে ইনশাআল্লাহ, নো ওয়ারিস। আসছেন তো, প্রবলেম নেই, আমরা এগুলো সমাধান দেব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে, আসেন আমরা বাকিগুলো নিয়ে কথা বলি। যেহেতু আমরা এই বিষয়গুলো জানি এবং বুঝতেছি, ভেরি গুড। আমরা নেক্সটে আসি, আমাদের মার্ক কিভাবে করা হয়। রাইটিং টাস্ক 1 আর 2 বলেন, মার্কিং ক্রাইটেরিয়া সেম। মার্কিং ক্রাইটেরিয়া কি, আমি একটু শেয়ার করি। প্রথমত হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট ইজ ফর রাইটিং টাস্ক 1।
রাইটিং টাস্ক 1 এ বলা হয় টাস্ক অ্যাচিভমেন্ট, আর টাস্ক 2 এ বলা হয় টাস্ক রেসপন্স। যেহেতু আমরা টাস্ক 1 নিয়ে কথা বলবো আজকে, টাস্ক 1 নিয়েই বলি। টাস্ক অ্যাচিভমেন্ট মানে হচ্ছে প্রশ্ন অনুযায়ী আপনি লিখতে পারছেন কিনা, যা ডেটা দিছে আপনি কি তা লিখছেন। লেখা ছিল 5%, আপনি বলছেন 10%, আপনার টাস্কে ঝামেলা আছে, আপনার প্রশ্ন দেখার পরেও বুঝতে পারেন নাই। আবার ধরেন এখানে জিনিসটা বাড়তেছিল, আপনি ভুলে বলে লিখে ফেলছেন ডিক্রিজড, তাহলে এখন আপনার টাস্ক অ্যাচিভমেন্টে ঝামেলা। আবার ধরেন প্রশ্নে সে বলতেছে যে দা অ্যামাউন্ট অফ সামথিং, কোনো কিছু আনকাউন্টেবল ছিল, এখন আপনি লিখতেছেন দা নাম্বার অফ দিয়ে, স্টিল আপনার টাস্ক অ্যাচিভমেন্টের সমস্যা। তো প্রশ্ন কি ডিমান্ড করে সেই বিষয়গুলো যদি আপনি লিখতে পারেন তাহলে আপনার টাস্ক অ্যাচিভমেন্ট ভালো আছে। এবং টাস্ক হতে এই সেম জিনিস, যদি কোয়েশ্চনকে আপনি রেসপন্স করতে পারেন ভালোভাবে, আপনার টাস্ক রেসপন্স ভালো আছে। অলরাইট, নেক্সট আসেন গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ, আর একটা হচ্ছে অ্যাকুরেসি। আমি দুইটা বিষয় ভেঙে দেই, আমরা ভেঙে দেই। গ্রামাটিক্যাল রেঞ্জ, গ্রামাটিক্যাল রেঞ্জ কি? গ্রামাটিক্যাল রেঞ্জ হচ্ছে আপনি যখন রাইটিং লিখতেছেন আপনি কি সেম সেন্টেন্স স্ট্রাকচার বারবার ব্যবহার করতেছেন কিনা, আপনি কি বারবার একই জিনিস বলতেছেন কিনা, নাকি এটাকে ডিফারেন্ট করে ব্যবহার করতেছেন। আপনি বারবার বলতেছেন দ্য অ্যামাউন্ট অফ সামথিং ইনক্রিজড, দ্য অ্যামাউন্ট অফ সামথিং ইনক্রিজড, করে বলতে পারতেছেন। ফর এক্সাম্পল, দ্য অ্যামাউন্ট অফ সামথিং ইনক্রিজ এর জায়গায় আপনি বলতেছেন দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ সামথিং। এইভাবে যে আপনি গ্রামাটিক্যাল রেঞ্জ গুলাকে চেঞ্জ করতে পারেন কিনা সেগুলো একটু খেয়াল করে। আই মিন আপনি ডিফারেন্ট স্ট্রাকচারস ব্যবহার করতে পারেন কিনা সেগুলা রাইটিং ওরা খেয়াল করে। আর নেক্সট আসতেছে একুরেসি। একুরেসি মানে হচ্ছে আপনি যে রাইটিং লিখছেন এটা কি আপনার কারেক্ট হচ্ছে কিনা। যেমন ধরেন কেউ সে লিখতেছে হোয়াইল দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ সামথিং সামথিং সামথিং, পরে কমা দিয়ে বলতেছে বাট সামথিং সামথিং সামথিং। এখানে সেন্টেন্স খুবই ভালো ছিল, হোয়াইল দিয়ে লিখছেন, কিন্তু বাট লাগানোর কারণে আপনার সেন্টেন্স স্ট্রাকচারে ঝামেলা হয়ে গেছে, এবং সে কারণে আপনার স্কোর যদিও গ্রামাটিক্যাল রেঞ্জে ভালো আসতেছে, অ্যাকুরেসিতে স্কোরটা কমে যাবে এবং ওভারঅল থেকে স্কোর প্রচুর ডাউন হয়ে যাবে। এই জায়গায় আমরা একটু খেয়াল রাখবো, আমরা যেন যেইভাবে সেন্টেন্স শেখানো হয় ওইভাবেই লেখায় ট্রাই করি, এটা আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ প্লাস স্ট্রাকচারস আই মিন অ্যাকুরেসি দুইটাই কারেক্ট থাকবে। এই জায়গায় সবার কোঅপারেশন চাই, আমরা যেন কথাগুলো শুনি যেগুলো বলি। আচ্ছা, এরপর আসলে লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে আপনি কি ভিন্ন ভিন্ন ওয়ার্ড ব্যবহার করতে পারেন নাকি একই ওয়ার্ড বারবার ব্যবহার করেন। ওই যে বারবার কি আপনি বলেন ইনক্রিজ ইনক্রিজ ইনক্রিজ, নাকি আপনি বলতে পারেন রাইজ গ্রো, নাকি আপনি বলতে পারেন ক্লাইম, এগুলো যে আপনি বলতে পারেন কিনা সেগুলোর একটু খেয়াল করে। আপনি কি বারবার লিঙ্কার্স এর ক্ষেত্রে একই কথা বারবার বলতেছেন নাকি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড ব্যবহার করতে পারেন। দ্যাটস কল লেক্সিক্যাল রিসোর্স। আই মিন আপনি ডিফারেন্ট ওয়ার্ডস ডিফারেন্ট ফরমেশন ব্যবহার করতে পারেন কিনা সেগুলাই আপনার লেক্সিক্যাল রিসোর্সেস কোডটাকে ইমপ্রুভ করে দিয়ে দেয়। সেই জায়গায় আমরা সবাই কাজ করব। আচ্ছা, দেন আছে কোহেরেন্স এন্ড কোহেশন। এখানে দুইটা বিষয়, কোহেরেন্স একটা বিষয়, কোহেশন আর একটা বিষয়। কোহেরেন্স হচ্ছে আপনার পুরো রাইটিং এর স্ট্রাকচারটা কিরকম। যেমন ধরেন আমরা তো এখানে সবাই কম্পিউটার বেস পরীক্ষা দেব, যেমন ধরেন আপনি রাইটিং লিখছেন, একটা প্যারাগ্রাফ পরে যা একটা প্যারাগ্রাফের স্পেস দেওয়া লাগে আপনি দিচ্ছেন না, সেটা কিন্তু আপনার কোহেরেন্সের ঝামেলা হচ্ছে। আই মিন আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি আপনার প্যারাগ্রাফকে অর্গানাইজ করতে পারতেছেন। রাইটিং টাস্ক 1 এ বা টাস্ক 2 তে আমরা বলে থাকি 4টা প্যারাগ্রাফ হচ্ছে স্ট্যান্ডার্ড। এখন আপনি দিয়ে দিলেন 6টা প্যারাগ্রাফ বা 7টা প্যারাগ্রাফ, এই যে একের অধিক মানে যা বলা হচ্ছে এর চেয়ে বেশি প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছেন, যেটা কিনা খুবই অড দেখাচ্ছে। এরকম অড স্ট্রাকচারস অফ প্যারাগ্রাফ মেক্স ইউর রাইটিং উইক অর ভেগ। সেই জায়গায় আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আমরা ফলো করি, 4টা প্যারাগ্রাফ আমরা দিব, আর যদি প্রয়োজন পড়ে অতিরিক্ত তাহলে আমরা 5টা প্যারাগ্রাফ দেবো, তবে সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে 4টা প্যারাগ্রাফ। আমরা যেন আমাদের রাইটিং এর স্ট্রাকচার গুলা প্যারাগ্রাফগুলো যেন অর্গানাইজ রাখি। এবং ধরেন ইন্ট্রোডাকশনের পরে আসবে কি ওভারঅল, এরপরে কি বডি 1, এরপরে বডি 2। এই যে একটা অর্গানাইজেশন স্কিল আছে, অনেক কি করে এখানে মেসড আপ করে ফেলে। এই যে মেসড আপ না করে গুছায় লেখার নামটাই হচ্ছে কোহেরেন্স। আপনার লেখাগুলা কিভাবে অর্গানাইজ হয়ে আসতেছে এখানে কিন্তু অনেক ধরনের স্কোরকে ক্যারি করে। এন্ড দেন কোহেশন, হোয়াট ডাজ মিন বাই কোহেশন। কোহেশন মানে হচ্ছে আপনি যে লিখছেন এই লেখাগুলোর কানেকশন কিরকম, সেন্টেন্স বাই সেন্টেন্স। যেমন ধরেন প্রথম সেন্টেন্স আমি বললাম ইনক্রিজ, পরেরটা বললাম ডিক্রিজ। এখন ইনক্রিজ আর ডিক্রিজ কে সেম সেম না,
কারণ ডিফারেন্ট দুটো জিনিস, সে কারণে আপনি মাঝখানে একটা লিঙ্কার্স লাগান। হাউ ওভার অন দ্য আদার হ্যান্ড বাই কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট, এই যে মাঝখানে আপনি লিঙ্কার্স লাগাইছেন, লাগাই যে আপনার সেন্টেন্সকে কানেক্ট করছেন এবং ভালো একটা কোহেসিভ ডিভাইস ব্যবহার করছেন, সেটা কিন্তু আপনার স্কোরকে ইনক্রিজ করে। এই জায়গায় যেন আমরা কেয়ারফুল থাকি, আমরা যখন দুটো ডিফারেন্ট কোনো কিছুকে অ্যাড করতেছি, আমরা লিঙ্কার্স গুলোকে অ্যাড করি। অথবা ধরেন আপনি হোয়াইল দিয়ে লিখছেন, হোয়াইল এটা ইনক্রিজ, পরে আবার বললেন এটাও ইনক্রিজ, এটা কিন্তু কোহেশনে আপনার যায় নাই। কারণ হোয়াইল দিলে একটা বাড়লে আরেকটা কমবে। এই যে আপনি সেন্টেন্সের মধ্যে অর্গানাইজেশন স্কিল ব্যবহার করতেছেন, একটা ভালো লিঙ্কার্স ব্যবহার করতেছেন, দ্যাটস কল কোহেশন। এবং কোহেশনও কিন্তু আপনার টোটাল ব্যান্ড লাইনের মধ্যে হাফ কোহেশনে 4.5 আর হাফ হচ্ছে কোহেরেন্সে 4.5। বি ভেরি কেয়ারফুল, মেক ইউর রাইটিং অর্গানাইজড এন্ড কানেক্টেড। ঠিক আছে, আচ্ছা, এগুলো আমরা ইন্টেনশনাল এগুলো ঠিক করতে হবে। আমরা যদি বারবার এগুলো নিয়ে কাজ শুনি, বুঝি, বাট কাজ না করি, তাহলে কিন্তু স্কোর বাড়বে না। এই জায়গাগুলোতে 0.51 ইমপ্রুভ করার খুবই একটা ভালো স্কোপ আছে আমাদের। আচ্ছা, এখন আসলে লেআউট ফর অথবা অফ রাইটিং টাস্ক 1। টাস্ক 1 এর লেআউটটা কি থাকে? রাইটিং টাস্ক 1 এ আমরা মোট প্যারাগ্রাফ দেই 4টা, এবং 4টার মধ্যে প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন, 2 নম্বরটা হচ্ছে ওভারঅল, 3 নম্বরে আসতেছে বডি প্যারাগ্রাফ 1, আর 4 নম্বরে আসতেছে বডি প্যারাগ্রাফ 2। তার মানে ইন্ট্রোডাকশন, ওভারঅল, বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2। ইন্ট্রোডাকশনে আমাদের কাজ কি থাকে? ইন্ট্রোডাকশনে আমরা দুইটা কাজ করি। একটা হচ্ছে আমরা প্রশ্নকে পরিচয় করায় দেই, ইন্ট্রোডিউস দ্য কোয়েশ্চন, আই মিন ওই প্রশ্নে কি ডিমান্ড করতেছে ওই বিষয়গুলোকে আমরা ওই প্রশ্নটা কি আসছে সেটা আমরা পরিচয় করায় দেই। ফর এক্সাম্পল, এটা বার চার্ট, তাহলে আপনি বলবেন দা বার চার্ট। ফর এক্সাম্পল, কোয়েশ্চন আসছে লাইন চার্ট, আপনি বলবেন দা লাইন চার্ট। ওই যে প্রশ্নকে পরিচয় করায় দিচ্ছেন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। দা টেবিল, এখানে আসছে দা, ধরেন পাই আসছে, আপনি বলেন দা পাই চার্টস। এই যে পরিচয় করায় দিচ্ছেন, এটা কিন্তু আমরা ইন্ট্রোডাকশন করে থাকি। এন্ড দেন প্যারাফ্রেজ দা ইনফরমেশন। এই ইনফরমেশনকে আমরা কি করি? প্যারাফ্রেজ করি। যেমন ধরেন সে বলতেছে স্টুডেন্টস এনরোলমেন্ট, সে বলতেছে এখানে কমিউটার্স, সে বলতেছে ভিজিটর্স। এই যে কথাগুলো আছে, এই কথাগুলোকে আমরা প্যারাফ্রেজ করার নামই হচ্ছে ইন্ট্রোডাকশন। আই মিন, আরো যদি সহজ করে বলি, প্রশ্ন পরিচয় করায় দিব এবং তথ্যকে প্যারাফ্রেজ করব, আমাদের ইন্ট্রোডাকশন লেখা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আসেন ওভারঅল। ওভারঅলে আমরা, আমাদের একটা মিথ আছে সবার মধ্যে যে আমরা ওভারঅল মানেই সবাই বুঝি হাইয়েস্ট, যে স্যার ওভারঅল আসছে মানে আমরা হাইয়েস্ট লিখবো। বাট টু বি অনেস্ট, হাইয়েস্ট এবং লোয়েস্ট দিয়ে প্রত্যেকটা রাইটিং এ লেখা আসলে পসিবল হবে না, তবে এগুলা দিয়ে ম্যাক্সিমাম লেখা যায়। তা আমি প্রত্যেকটা বিষয় ভেঙে দিয়ে দেবো যাতে আপনারা কখনো বিপদে না পড়েন। কারণ পরীক্ষায় যদি বাই চান্স এমন যেটা আসে যেটা কিনা আপনি হাইয়েস্ট লোয়েস্ট লেখা যায় না, তখন কি করবেন? তখন তো আপনার টাস্ক ঝামেলা হবে, স্কোরটাও কমে যাবে। সেক্ষেত্রে আমার পরামর্শ কি, আমরা ওভারঅল লিখবো হাইয়েস্ট অথবা লোয়েস্ট। নাম্বার 2, আমরা লিখবো ইনক্রিজ অথবা ডিক্রিজ। এন্ড নাম্বার 3, আমরা লিখতে পারি বিগ ডিফারেন্স। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, স্যার ইনক্রিজ ডিক্রিজ এটা তো শিখে নাই, বা কিভাবে লিখবো? নো ওয়ারিজ, আই এম হিয়ার টু হেল্প ইউ এন্ড মেক ইউ ক্লিয়ার। হাইয়েস্ট লোয়েস্ট আমরা একটা টাইমে লিখি, ইনক্রিজ ডিক্রিজ আমরা আরেক টাইমে লিখি, এবং বিগ ডিফারেন্স আমরা আরেকটা ইন্টেনশন লিখি। তো ওভারঅল রাইটিং এর জন্য একটা ক্লাস আমি নিব, ওই ক্লাসে প্রত্যেকটা বিষয় আমরা ভেঙে ভেঙে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো মনে রাখিয়েন, ওভারঅলে আমরা উচিত কোনো ফিগার্স ব্যবহার না করা। ফিগার্স মানে কি স্যার? ফিগার্স মানে হচ্ছে সংখ্যাটা, পরিসংখ্যানটা, ডেটা যেটা আছে এটাকে ফিগার্স বলা হয়। অনেকে আবার ফিগার্স বলতে সালকেও বুঝেন। 1990 সাল এটা ফিগার্স না, এটা হচ্ছে ইয়ার। ফিগার্স মানে হচ্ছে 10%, 10 টাকা, 10 জন শিক্ষার্থী, এগুলোকে বলা হয় ফিগার্স। এখন না দিলে ভালো, দিলে ভুল না, কারেক্ট। না দিলে ভালো, দিলে ভুল না, কারেক্ট। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো আসেন আমরা পরবর্তীতে যাই। দেন হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 এন্ড বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 1 এ আমাদের কাজ হচ্ছে মূল ইনফরমেশনের হাফ কথাবার্তাগুলো আমরা বডি প্যারাগ্রাফ 1 এ বলবো। তবে এখানে আমরা খেয়াল রাখবো, আমরা আমাদের কথাগুলোকে
সামারাইজ করে করে বলবো, আমাদের কথাগুলোকে সামারাইজ করে করে বলবো। একইভাবে বাকি হাফ আমরা লিখবো বডি প্যারাগ্রাফ 2, এবং এখানেও আমরা কি করব, সামারাইজ করে করে লেখা ট্রাই করবো। আই মিন সবগুলো কথা আমরা বলবো না, কিছু বলবো কিছু ছাড়বো। এবং এগুলো কিভাবে সামারাইজ করতে হয় আমরা রাইটিং, ফুল রাইটিং যখন লিখবো আমি একদম ভেঙে ভেঙে সহজে আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা মার্কিং ক্রাইটেরিয়া এবং লেআউট এই দুটো জায়গায় কারো কোনো প্রশ্ন থাকলে আমরা কথা বলতে পারি। মার্কিং ক্রাইটেরিয়া এবং লেআউট কি বোঝা গেছে? যদি বোঝা যায় ইটস ওকে ফাইন, না বোঝা থাকলে নো বলতে পারেন। কোহেরেন্সটা এখানে বুঝাই দেব। ওকে মাসুম স্যার, নো ওয়ারিজ। উস্তাদ ম্যাম বুঝতে পারছেন, ভেরি গুড। বাকিরা আমি কিছু ভাঙবো? যারা লেটে আসছেন আগের গুলো দেখতে পারেন নাই, ওগুলো না, যেগুলো এখন আমি পড়াইছি আপনি ছিলেন ওইখান থেকে কিছু থাকলে বলতে পারেন। নাসির উদ্দিন নাইব স্যার, ওকে ওকে ফাইন স্যার, আসেন তাইলে। হ্যাঁ, আমি তো কনসার্ন ছিলাম আপনি আসেন কিনা। থ্যাংক ইউ। শুধুমাত্র কোহেরেন্সটা আবার বুঝাইবো। কোহেরেন্সটা হচ্ছে আপনার ফুল রাইটিং এর যে স্ট্রাকচার আছে না, ওইটা কি পরিমাণ অর্গানাইজড। আই মিন আপনার বডি আর আপনার যে রাইটিং লিখছেন, প্রথম কি আপনি ইন্ট্রোডাকশন লিখছেন, পরে কি আপনি ওভারঅল লিখছেন, পরে কি বডি 1 বডি 2 লিখছেন, এই কথাগুলোকে বলা হয় কোহেরেন্স। ইন্ট্রোডাকশন পরে আপনি ওভারঅল লিখছেন, আপনি কি গ্যাপ দিচ্ছেন, আপনি কি যে প্যারাগ্রাফ মেক করছেন সেটাকে প্রমাণ করছেন এখানে গ্যাপ দিয়ে। যেমন ধরেন এই যে দেখেন, এটা কিন্তু একটা প্যারাগ্রাফ, এটা এই যে গ্যাপ দিলাম এর কারণে প্যারাগ্রাফ হয়েছে। যদি গ্যাপ না দিয়ে ফুল স্টপ থেকে শুরু করে ফেলতাম ওভারঅল, তাহলে কিন্তু এটা আর কি থাকতো না, প্যারাগ্রাফ ডিফারেন্ট হইতো না, সেম প্যারাগ্রাফ হয়ে যেত। এই যে আপনি প্যারাগ্রাফ লিখতে করতেছেন, আপনি যেন যে ইন্ট্রোডাকশন, ওভারঅল, বডি 1 বডি 2 অর্গানাইজ করে লিখছেন, সেটাকেই বলা হয় কোহেরেন্স। আই মিন আপনার ফুল রাইটিং এর মধ্যে সৌন্দর্য বজায় আছে, দ্যাটস কল কোহেরেন্স। মাসুম স্যার 4টা প্যারাগ্রাফ লিখছেন, সুন্দরভাবে সবকিছু গুছায় বলছেন প্রত্যেকটা প্যারাগ্রাফে, দ্যাটস কল কোহেরেন্স। মাসুম স্যার বুঝছেন? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন আসলে আমরা ডিপ চলে যাই, আমাদের কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয় সেই বিষয়ে আমরা কথা বলি। আচ্ছা, সো আমি যেগুলো বলবো একটু মন দিয়ে শুনিয়েন। যদি কনফিউশন থাকে ডু শেয়ার উইথ মি, নো ওয়ারিজ। ওকে, উই আর হিয়ার টু ইমপ্রুভ আওয়ারসেলফ। এবং এখানে প্রত্যেক ব্যক্তি আসছেন নিজের সমস্যাগুলো নিয়ে। যদি কোনো কিছু না বুঝেন, বি ফ্রেন্ডলি এন্ড শেয়ার উইথ আস। ওকে, নো ওয়ারিজ। টু রাইট অ্যান ইন্ট্রোডাকশন, একটা ইন্ট্রোডাকশন লিখতে গেলে আপনার কি কি করা উচিত? প্রথমে হচ্ছে ইউ শুড রিড দ্য কোয়েশ্চন ফার্স্ট। আপনার প্রথমে প্রশ্নটা পড়া উচিত, এবং মাস্ট মাস্ট মাস্ট। এন্ড দেন আপনার কিছু বিষয় আইডেন্টিফাই করা উচিত। কি আইডেন্টিফাই করব আমরা হচ্ছে যে এখানে হোয়াট ইজ মেজার্ড, কি পরিমাপ করা হচ্ছে সেই বিষয়টা আমরা একটু আইডেন্টিফাই করার ট্রাই করব। এবং এই কথা যেন আমরা মাথায় রাখি, আমরা সবার আগে বের করবো কি, হোয়াট ইজ মেজার্ড। আমি এটা আবার বলি, হোয়াট ইজ মেজার্ড, কি পরিমাপ করা হচ্ছে। আবারও বলি, কি পরিমাপ করা হচ্ছে। আচ্ছা, এন্ড দেন আসছে ভার্ব টেন্স। এক্সাম্পল পাস্ট টেন্স হইতে পারে, অথবা 98% আমাদের পাস্ট টেন্সে থাকে। আচ্ছা, ভার্ব টেন্স কি? এটা হচ্ছে ভার্ব আমরা খুঁজে বের করবো ওই রাইটিং এর মধ্যে, ওই কোয়েশ্চনের মধ্যে, অথবা ওইখানে টাইটেল দেওয়া আছে, টাইটেল থেকে আমরা মেইন ভার্বটাকে খুঁজে নিয়ে আসবো। যেমন ধরেন ওইখানে লেখা ছিল অয়েল প্রোডাকশন, তাহলে এখানে মেইন ভার্ব হচ্ছে অয়েলকে উৎপন্ন করতেছে, তাহলে আসবে প্রডিউস। এবং যদি ওইটা অতীতের সাল দেওয়া থাকে তাহলে সেটা পাস্ট টেন্স, ফিউচারে দেওয়া থাকলে ফিউচার টেন্স, আর বর্তমান সাল দেওয়া থাকলে প্রেজেন্ট টেন্স। ওই যে তার টেন্স বুঝে ভার্বকে আমরা উঠায় নিয়ে আসা, সেটা আমাদেরকে জানতে হবে এবং করতে হবে। মনে রাখিয়েন 98% টাইম রাইটিং টাস্ক 1 এর চার্টস গুলো আসে অতীত নিয়ে। 98% টাইম চার্টস গুলো আসে অতীত নিয়ে, ঠিক আছে? আচ্ছা,
আমরা ভার্বকে খুঁজে বের করব, দেন আমাদের লাগবে এটা হচ্ছে যে ওয়ার, এটাকে বলা হয় ওয়ার। এখন অনেকে বলতে পারেন স্যার ওয়ার এরপরে আমার সোর্স এবং প্লেস লেখা কেন? ওয়ারের মধ্যে আসলে দুইটা বিষয় লুকায়িত থাকে, এটা মন দিয়ে শুনিয়েন। ওয়ারের মধ্যে দুইটা বিষয় লুকায়িত থাকে। দুইটা বিষয় কি? একটা হচ্ছে যে সোর্স কি, একটা হচ্ছে সোর্স কি, এটা হচ্ছে প্রথম, এরপরে আসবে প্লেস। ঝামেলা বাঁধায়েন না, আগে কি সোর্স, পরে কি প্লেস, মাথায় রাখেন। আচ্ছা, তাহলে ওয়ার ধরে আমরা বললাম ওয়েল প্রোডাকশন হইছে, ওয়েল প্রোডাকশন হইছে বলা হইলো ধরেন সয়াবিন থেকে। কই থেকে? সয়াবিন থেকে বাংলাদেশে। তাহলে আমাদের এখানে ওয়েল হচ্ছে সাবজেক্ট, হোয়াট ইজ মেজার্ড ওয়েল। ভাবটা কি? প্রডিউস। ভাবটা কি? প্রডিউস। ওয়ার মধ্যে সোর্স কি? প্রডিউস যে হইছে কই থেকে হইছে? সয়াবিন থেকে, তাহলে আসবে ফ্রম সয়াবিন, ফ্রম সয়াবিন। এরপরে আসবে কান্ট্রি বা প্লেসের নাম, কোন দেশ? বাংলাদেশ। তাহলে আমরা বললাম বাংলাদেশ। বুঝতে পারছেন? তাহলে আগে আসবে সোর্স, পরে আসবে প্লেস। আবার ধরেন স্টুডেন্টস এনরোল করছে আইএলসে, এজুলাইট কেয়ারে। স্টুডেন্টস এনরোল করছে আইএলসে এজুলাইট কেয়ারে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, ভার্ব হচ্ছে এনরোলড, এরপর আসবে ওয়ার। ওয়ারের মধ্যে এনরোল করছে কিসে? সোর্স কি? এটা করছে আইএলস, তাহলে হবে ইন আইএলস, ইন আইএলস। প্লেস কি? এজুলাইট কেয়ার। বুঝতে পারছেন? তাহলে আমরা কিন্তু এখানে মাথায় রাখি যে আমরা যখন হোয়ার লিখি, হোয়ার হচ্ছে বাংলায় বলা হয়, ইংরেজিতে হয় ওয়ার। ওয়ার যখন আমরা বলি তখন যেন আমরা সোর্স এবং প্লেস বের করার ট্রাই করি। যদি সোর্স না থাকে ইটস ফাইন, স্কিপ ইট। যদি থাকে লিখবো, যদি প্লেস থাকে প্লেস লিখবো, না থাকলে প্লেসকে আমরা স্কিপ করব। ঠিক আছে? এরপরে আসবে ওয়েন। ওয়েনে আমরা মূলত প্রকাশ করে থাকি সময়। ওয়েনে আমরা প্রকাশ করে থাকি কি? সময়, মানে কখন এটা হচ্ছে। 1920 সাল, 2020 সাল, 2040 সাল, 2030 সাল, 2060 সাল, এই যে দীর্ঘ যে সময় নিয়ে কথা বলা হয় সেটাই হচ্ছে ওয়েন। তাইলে আমরা প্রথমে বলবো হোয়াট ইজ মেজার্ড, মানে হচ্ছে আমাদের সাবজেক্টটা কি, আমাদের সাবজেক্টটা কি, তারপরে ভার্ব কি, টেন্স অনুযায়ী ভার্বকে বসাইবো, বর্তমান হইলে বর্তমান টেন্সে বসাইবো, পাস্ট হইলে পাস্টে, ফিউচার হইলে ফিউচারে বসাইবো। আর ওয়ারের মধ্যে আগে নিয়ে আসবো সোর্স, পরে নিয়ে আসবো প্লেস। ওয়ানের মধ্যে আসবে কি? সময়গুলো আসবে। একটা সময় হইলে একটা, দুইটা সময় হইলে দুইটা। আমরা যেটা দিয়ে দিছে ওরা ওইটাই আমরা বলবো। ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? এই চারটা বিষয় যে বুঝছে তার কিন্তু ওভারঅল ইন্ট্রোডাকশন আর ঝামেলা হবে না। Have you got my point, sirs and ma'ams? বুঝছেন আমার কথা? একটু বলিয়েন তো, yes and no. তাবাসসুম ম্যাম বুঝছেন, হোসনা ম্যাম বুঝছেন, তারেক স্যার বুঝছেন, ওকে ফাইন স্যার, কথা বলিয়েন। বি অ্যাক্টিভ, আমরা অ্যাক্টিভ থাকি সবাই, হ্যাঁ। 3 নম্বরটা বুঝেন নাই, ওকে পারবেন ম্যাম। এক্সাম্পল দেন। হ্যাঁ অনেকগুলো দিব, একটা না অনেকগুলো দিব, নো ওয়ারিজ। এই যে দেখেন এরপরে ওভারলোড করা, এখানে ওভারলোড করা, নো ওয়ারিজ। শুধু মুখে মুখে বলতে হবে না, করে দেখাইতে হবে, তাই না? অবশ্যই দেখাইব না স্যার, নো ওয়ারিজ। এমনি কথা বুঝছেন কিনা ওটা বলতেছি। আচ্ছা ওকে, 3 নাম্বারটা পারবেন ম্যাম বলতেছেন, বাকিরা বলতেছেন, বুঝতে পারছেন। তাহলে আসেন, 3 নম্বর হচ্ছে ওয়ার। ওয়ার মানে হচ্ছে কোথায়। তো আমরা যখন কোন একটা ইন্ট্রোডাকশন লিখতেছি, ওই প্রশ্ন থেকে আমরা ওয়ার যদি প্রশ্ন করি তাহলে দুইটা বিষয় বের করে নিয়ে আসা যায়, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে প্লেস। সোর্সের বাংলা হচ্ছে উৎস, সোর্সের বাংলা হচ্ছে উৎস, আর প্লেস মানে হচ্ছে জায়গা। তো এখন ধরেন আমরা বললাম একটু আগে আমি বললাম এনার্জি প্রোডাকশন হয়েছে, ধরেন ফর এক্সাম্পল এনার্জি প্রোডাকশন হয়েছে ধরেন পেট্রোল থেকে শ্রীলঙ্কায় 2020 সালে। এনার্জি প্রোডাকশন হয়েছে পেট্রোল থেকে শ্রীলঙ্কায় 2020 সালে। এখন পারবেন খেয়াল করে দেখেন, আমরা সাবজেক্ট হচ্ছে অয়েল, সরি এনার্জি, ভার্ব হচ্ছে প্রোডাকশন,
থেকে প্রডিউস, ওকে প্রডিউসড। এই যে প্রডিউসটা হয়েছে, উৎসটা কি? অয়েল যে এনার্জি যে প্রডিউস হইলো, উৎস কি, সোর্স কি, কোথা থেকে হয়েছে? এই যে কোথা থেকে হয়েছে সে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের সোর্স। আর এই সোর্স হচ্ছে এখানে আমরা একটু আগে বলছি পেট্রোল, বুঝতে পারছেন? আর প্লেসটা কোথায়? প্লেসটা কোথায় সেটা হচ্ছে আমার জায়গা, এটা হচ্ছে শ্রীলঙ্কা। ওকে, আমরা এক্সাম্পলে যাই, আসেন দেখেন তো বোঝেন কিনা। এর আগে কিছু ইম্পর্টেন্ট নোটস আছে, একটু আমরা পড়ি সবাই। সাম ইম্পর্টেন্ট নোটস, কিছু গুরুত্বপূর্ণ নোটস। এটা হচ্ছে আমরা যদি কোনো সময় দেখি আমাদের সাবজেক্ট ওইটা কাউন্টেবল, শুনিয়ে আমাদের সাবজেক্ট যদি কাউন্টেবল কিছু হয়, তাহলে আমরা সাবজেক্টসের আগে সুন্দর করার জন্য, প্যারাফ্রেজ করার জন্য আমরা লাগাইবো দা নাম্বার অফ। কি লাগাইবো আমরা? দা নাম্বার অফ। সাবজেক্ট যদি কাউন্টেবল হয়, কাউন্টেবল কি মানে? কাউন্টেবল মানে যেই জিনিসগুলো গণনা করা যায়, যেই জিনিসগুলা গণনা করা যায় সেগুলোকে বলা হয় কাউন্টেবল। যেমন এই কলম, আমরা গুনতে পারি না, একটা কলম, দুইটা কলম, তাহলে এটা হচ্ছে কাউন্টেবল। তাহলে আমরা বলবো দা নাম্বার অফ হ্যান্ডস। আমরা কি বলবো? দা নাম্বার অফ হ্যান্ডস, দা নাম্বার অফ হ্যান্ডস, দা নাম্বার অফ হ্যান্ডস। ওই যে যে জিনিসগুলো গণনা করা যায় সেগুলোর সঙ্গে আমরা লাগাইবো দা নাম্বার অফ। আর মনে রাখেন, ওই নাউনের সঙ্গে কিন্তু এস লাগাইতে হবে, নাউনের সঙ্গে এস লাগাইতে হবে। তাইলে পেন হয়ে যাবে পেন্স, মোবাইল হয়ে যাবে মোবাইলস, ল্যাপটপ হয়ে যাবে ল্যাপটপস। ঠিক আছে? এরকম কিছু কাউন্টেবল জিনিসের কথা যদি আমি বলি, সেটা হচ্ছে পিপল, মানুষ সব সময় গণনা করা যায়। এটা হোক স্টুডেন্ট, এটা হোক ওয়ার্কার, এটা হোক মালিক, এটা হোক ব্যবসায়ী, ডক্টরস, নার্স, এনিথিং কাউন্টেবল। অবজেক্টস, কোন জিনিস, মোবাইল ফোন, ল্যাপটপ, মাউস, ক্যামেরা, সার্টিফিকেট, হ্যাঁ গণনা করা যায়। সার্টিফিকেট, লাইট, ফ্যান, ফ্লাওয়ার, ক্রেস্ট, আর কি ওয়াচ, সবগুলা জিনিস গণনা করা যায়, অবজেক্টস। এই গণনা করা যায় যেগুলো, সেগুলোর সঙ্গে আমরা লাগাইবো দা নাম্বার অফ দিস, দা নাম্বার অফ ফ্লাওয়ার্স, দা নাম্বার অফ লাইটস, দা নাম্বার অফ সার্টিফিকেটস, দা নাম্বার অফ মাউজেস, দা নাম্বার অফ ল্যাপটপস। ঠিক আছে? আর হচ্ছে প্লেসেস। প্লেসেস বলতে আসলে কি বোঝায়? এখানে বোঝাচ্ছে ধরেন কেউ স্কুলের কথা বলতেছে, ধরেন হাই স্কুল, সিলেটে হাই স্কুল কয়টা আছে আমরা গুনতে পারবো না, গুনতে পারবো না এগুলা। সিলেটে কলেজ আছে কয়টা, সিলেটে ইউনিভার্সিটি কয়টা আছে, সিলেটে মিউজিয়াম কয়টা আছে, শপিং মল কয়টা আছে, আমরা গুনতে পারবো না এগুলা। এই যে জিনিসগুলোকে গণনা করা যায় সেগুলোর সঙ্গে আমরা লাগাইবো দা নাম্বার অফ। ঠিক আছে? আচ্ছা, এখন যদি এই নাউনটা হয়ে যায় আনকাউন্টেবল, সাবজেক্টটা কি হয়ে যায়? আনকাউন্টেবল, আই মিন গণনা করা যায় না, তখন আমরা বলতে হবে দা অ্যামাউন্ট অফ। কি বলতে হবে? দা অ্যামাউন্ট অফ। আনকাউন্টেবল মানে কি? যেমন ধরেন যে জিনিসগুলো লিকুইড থাকে, যে জিনিসগুলো আমরা পরিমাপ করি বাট গুনতে পারি না, পরিমাপ করি কিন্তু গুনতে পারি না, বা গুনে আসলে আমরা ব্যবহার করি না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল। খাবারের সবগুলো জিনিস হচ্ছে আনকাউন্টেবল, সবগুলো খাবারের জিনিস হচ্ছে আনকাউন্টেবল। যদিও বার্গারকে গুনতে পারে, একটা দুইটা এগুলো গুনতে পারে, স্টিল বার্গার যখন খাচ্ছেন তখন কিন্তু খেয়াল করে দেখেন, আপনি গুনে গুনে খান না, তখন কিন্তু আপনার একটা পরিমাপ থাকে বার্গারের, ওই পরিমাপ অনুযায়ী খান। যে জিনিসগুলো আপনি পরিমাপ থাকে, পরিমাপ অনুযায়ী চলে, সেগুলোই হচ্ছে আনকাউন্টেবল। মানে মানে কিন্তু নোট আমরা গুনি, টাকার পরিমাণ, যেমন 1 টাকা 2 টাকা ভাবে গুনি আমরা না, আমরা বলি 1 2 3 4, মানে 100 200 300 400 এভাবে বলে থাকি। যখন আমরা ওইটাকে পরিমাপ করি, যখন আমরা ওইটাকে পরিমাপ করি তখন হয়ে যায় আনকাউন্টেবল। আর কিছু কিছু নাউন অনেক কনফিউশন থাকে মানুষের মাথায়, তাই ফিক্স করে রেখে দিবেন। পেপার, মানে এই দুটো সবাই কনফিউজ হয়ে যায়, এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। এটা হচ্ছে ভাই বোন, আনকাউন্টেবল। পেপার এবং মানি ভাই বোন, আনকাউন্টেবল। ঠিক আছে? আচ্ছা, টাইম হচ্ছে আনকাউন্টেবল, লিকুইড কোনো কিছু হচ্ছে আনকাউন্টেবল। পলিউশন, আমরা কি গুনতে পারবো এয়ার পলিউশন কি পরিমাণ? না, আমরা পরিমাপ করতে পারবো, তাইলে এগুলো হচ্ছে আনকাউন্টেবল। যেমন ধরেন টাকা, মানে তাহলে দা অ্যামাউন্ট অফ মানি বলবো। যেমন ধরেন আলো, লাইটস, একটা লাগানো, তাহলে আমরা বলতে পারি দা অ্যামাউন্ট অফ লাইটস। আবার ধরেন এয়ার, বাতাস, দা অ্যামাউন্ট অফ এয়ার। আবার ধরেন খাবার, দা অ্যামাউন্ট অফ ফুড। ঠিক আছে? আচ্ছা, আর যদি আমাদের প্রশ্নে খেয়াল করেন, যদি আমাদের প্রশ্নে পার্সেন্টেজ সাইন দেওয়া থাকে, কি দেওয়া থাকে? পার্সেন্টেজ সাইন,
তাইলে কিন্তু আমরা দা অ্যামাউন্ট অফ লিখবো না, দা নাম্বার অফ লিখবো না, আমরা লিখবো দা পার্সেন্টেজ অফ, দা পার্সেন্টেজ অফ। যদি আমাদের প্রশ্নে হ্যাঁ গুনতে পারলে হয় কাউন্টেবল, পারবেন ম্যাম। আর পরিমাণ করতে পারলে আনকাউন্টেবল। পরিমাণ তো সবগুলো জিনিস আমরা করি। যেমন ধরেন একটি টমেটো দেন আমাকে, টমেটো পরিমাণ করা হচ্ছে, কেজি কিলো ওগুলা হচ্ছে আনকাউন্টেবল। আচ্ছা আমরা আরো ভাঙবো না নরিস, আমরা আরো ভাঙবো। আচ্ছা পার্সেন্টেজ কি? যখন পরীক্ষায় বা যখন আমরা সলভ করতেছি, যদি প্রশ্নে পার্সেন্টেজের সাইন দেওয়া থাকে, প্রশ্নে পার্সেন্টেজের সাইন দেওয়া থাকে বা লেখা থাকে, তাহলে আপনাকে লিখতে হবে দা পার্সেন্টেজ অফ। নাম্বার অ্যামাউন্ট বলা উচিত না, বলা দরকার নাই। ঠিক আছে? আচ্ছা এখন আসেন, আমরা সামনের দিকে আগাইবো। আমরা এই বিষয়গুলো সবাই অবগত আছি, আমরা এই বিষয়গুলো সম্বন্ধে আগেও জানছি, আজকে আরো বেশি ক্লিয়ার হইলাম, যেন আমরা সামনে গেলে বিপদে না পড়ি। তাহলে আসেন আমরা একটু চার্ট থেকে এই বিষয়গুলো আমরা কথাবার্তা বলি, আপনাদেরকে আমি প্রশ্ন করবো, আমাকে আনসার দিয়া। ঠিক আছে? হ্যাঁ, আপনার কাছে আমার প্রশ্ন, এই প্রশ্নটা আমরা সবাই পড়বো এবং আগে বুঝি, দেন আমি ভাঙতেছি, আপনারা পড়েন, দেখে দেখে পড়েন। The charts below show the information about energy production from different sources in England from 2000 to 2005. বুঝছেন না? আচ্ছা এখন একটু খেয়াল করেন, প্রশ্ন পাওয়ার পর তাড়াহুড়া করবো না আমরা, রিল্যাক্সে পড়ে যাব। The charts below show, চার্ট নিচে দেখাচ্ছে the information, তথ্য about energy production সম্বন্ধে from different sources, বিভিন্ন সোর্স থেকে, ইংল্যান্ডে, in England from 2000 to 2005, 2000 থেকে 2005 সাল পর্যন্ত। এখন আমরা এই কোয়েশ্চেন থেকে আমরা নিজে কিছু প্রশ্ন করব। প্রথমে হচ্ছে আমরা বলবো যে এখানে কি পরিমাপ করা হচ্ছে। আর আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা একটু পড়েন তো, পরে বলেন তো, এক কথায় বলিয়েন কোন জিনিসটা টাইপ করে বলেন, যাতে আমরা এঙ্গেজ থাকি। কি পরিমাপ করা হচ্ছে বলেন তো? সবাই লিখেন, তারেক স্যার লিখেন। আমার সময় এনার্জি বলছেন, এনার্জি সবাই এনার্জি লিখতেছেন, শিওর এনার্জি। আমিও লিখতাম কি ENERGY, এনার্জি আমিও লিখলাম। ওকে, তাহলে আমাদের এখানে আসছে এনার্জি। এখন আসেন এই চার্টে ভার্বটা কি? এনার্জি যে কথা বলবো, এনার্জি কি হয়েছে? প্রোডাকশন হয়েছে। কি হয়েছে? প্রোডাকশন। মনে রাখেন যেই সকল শব্দে শন লাগানো, জন লাগানো, শল লাগানো, ওগুলা হচ্ছে নাউন ফর্ম। ওগুলা থেকে ওই কথাগুলা বাদ দিলে হয়ে যায় ভার্ব ফর্ম। তাহলে দেখেন শন বাদ দিলে হয়ে যায় প্রডিউস। কি হয়ে যায়? প্রডিউস। এখন এই প্রডিউসটা এখন হয়েছে নাকি আগে হয়েছে? নিজেকে প্রশ্ন করেন। এই প্রডিউসটা হয়েছে 2005 সালে, 2000 সালে। তার মানে এটা হচ্ছে অতীতের কথা বলতেছে। যেহেতু অতীতের কথা বলতেছে, তাহলে ভার্বটাও হবে অতীতের। তাইলে আমরা ভার্ব হিসেবে প্রোডাকশন বলবো, প্রডিউস বলবো নাকি প্রডিউসড বলবো? ডি লাগায় বলবো নাকি বলবো না? অবশ্যই আমরা ডি ব্যবহার করেই বলবো। তাহলে আমরা কি বলবো? ভার্ব কি বলেন তো? টাইপ করে বলেন সবাই, টেক্সটে টাইপ করে বলিয়েন। ম্যাম, শন, জন, শল,